দেশে একদিনে আরো ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪২৩। করোনা থেকে মানুষকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করছি বললেন প্রধানমন্ত্রী। প্লাজমার জন্য হাহাকার, নেই কোনো ডাটাবেস। রাজধানী ফিরছে স্বাভাবিক চেহারায়, স্বাস্থ্যবিধি পালনে অনীহা। এবং নতুন বাজেটের বড় অংশ ব্যয় হবে করোনা মোকাবেলায়। দেখছেন এটিএন নিউজ, নিউজ এট 3 এ আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে জানাবো বিস্তারিত এবং শুরুতেই worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৬৫,৮৬,১৪৯। সুস্থ হয়েছেন ৩১,৮১,১৮০ জন এবং মৃতের সংখ্যা ৩,৮৮,২৫২। এদিকে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫৭,৫৬৩, সুস্থ হয়েছেন ১২,১৬১ জন এবং এই পর্যন্ত মৃতের সংখ্যা ৭৮১। দেশে করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৫ জন মারা গেছেন। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৭৮১ জনে পৌঁছেছে। ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২,৪২৩ জন। এতে করে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭,৫৬৩ ছাড়ালো। এ সময় সুস্থ হয়েছেন ৪৭০ জন। বৃহস্পতিবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত ২৪ ঘন্টায় ২,৪২৩ জন। এ পর্যন্ত শনাক্ত ৫৭,৫৬৩ জন। শনাক্তের হার ১৯.০৯%। এ পর্যন্ত সুস্থ ১২,১৬১ জন। শনাক্ত বিবেচনার সুস্থতা হার ২১.১৩%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। এ পর্যন্ত ৭৮১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। করোনার কারণে অর্থনীতি স্থবির, তবে যে কোনো বিপদ মোকাবেলার সক্ষমতা বাংলাদেশের আছে। গণভবনে এক অনুষ্ঠানে এই মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ সময় তিনি বলেন, করোনা থেকে মানুষকে রক্ষার জন্য প্রাণপণ চেষ্টা করছে তার সরকার। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল সবকিছু। এই সময়ে কর্মহীন ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসে সরকার। বিভিন্ন সেক্টরের জন্য দেয়া হয় প্রণোদনা, নগদ সহায়তা। সরকারের এই কার্যক্রমে সহযোগিতা করছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি। বৃহস্পতিবারও গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণ করেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মানুষের উপকারের জন্য তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা ইতিপূর্বে দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, যখন এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তখন করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়, স্থবির হয়ে যায় অর্থনৈতিক কার্যক্রম। তবে এই অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা প্রধানমন্ত্রীর। সারা বিশ্বব্যাপী এই সমস্যাটা শুধু বাংলাদেশে না, এটা সমগ্র বিশ্বেরই একটা সমস্যা। এখানে দেখা যাচ্ছে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সবকিছুর জন্য একটা স্থবিরতা এসে গেছে। করোনা ভাইরাসের কারণে অনেক উন্নত দেশ যেখানে নাকাল, তখন বাংলাদেশ ভালো অবস্থানে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা বাংলাদেশে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি যে এই করোনা ভাইরাস থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে। তবে যেহেতু অর্থনীতি একেবারে স্থবির অবস্থায় রয়েছে, আমরা কিছু কিছু ক্ষেত্রে এখন উন্মুক্ত করছি, কারণ মানুষকে আমাদের তো বাঁচাতে হবে। কাজে এই কর্মকাণ্ডগুলি না করলে কতটা আমরা সহযোগিতা করব। তারপর আমি বলবো যে আমরা এই কয়েক মাস এদেশের প্রায় প্রতি স্তরের মানুষকে ব্যাপকভাবে সহযোগিতা করে গেছি। এখনও আমরা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের অবস্থানটা অনেকটা আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি,
তবে আমি বললাম যে বর্তমান বিশ্ব হচ্ছে গ্লোবাল ভিলেজ, কেউ একলা চলতে পারে না, আবার এক জায়গায় কিছু হলে অন্য দেশে সেটা সংক্রামিত হয় এবং সেইভাবেই আমরা কিন্তু সংক্রামিত হয়েছি। করোনা মহামারীর মধ্যেই ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। প্রধানমন্ত্রী জানান তাদেরও সহযোগিতা অব্যাহত থাকবে, তা সাধারণ মানুষের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে না চললে করোনা পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে হুঁশিয়ার করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন যে যেসব গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এবং অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশও দেন। সকল পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করবে, স্বাস্থ্যবিধি মানবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিআরটিএ, ডিএমপি, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন, ভিজিলেন্স টিম সহ সংশ্লিষ্ট সকলকে আমি আবারও অনুরোধ করছি। বর্তমান বিশ্বে 215টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশ সর্বশেষ 21তম অবস্থানে নেমে এসেছে। এই পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে, এটাই বিশেষজ্ঞদের আশঙ্কা। এই অবনতিশীল পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে শৈথিল্য প্রদর্শন পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে। প্লাজমা নিয়ে চলছে হাহাকার। সম্ভাব্য ডোনারের খোঁজ পাওয়ার কোনো ডাটাবেজ নেই কোথাও। এমনকি কোন রোগীকে প্লাজমা দিতে হবে এ নিয়েও সাধারণের ধারণা না থাকায় প্রায় সবাই খুঁজছেন প্লাজমা ডোনার। তবে এই অবস্থা বদলাতে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবী কিছু সংগঠন। করোনা প্রতিরোধে প্লাজমা থেরাপি যেন একমাত্র ভরসা হয়ে উঠছে জটিল এবং বয়স্ক রোগীদের জন্য। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহর মতো বয়স্ক ভিআইপিরাও করোনার বিরুদ্ধে লড়তে নিয়েছেন প্লাজমা। আমরা এ পর্যন্ত যারা নিয়েছেন তাদের অনেকেরই সফলতা পেয়েছেন, এটা আমাদের অবজারভেশনাল আমাদের দেশে। এবং আমাদের দেশে আমরা দেখতেছি এর মধ্যে যেসব স্টাডির বাইরে যারা দেওয়ার জন্য চাহিদা দিচ্ছেন তারা অনেকেই ভিআইপি। কিন্তু প্লাজমা ডোনার মিলছে খুবই কম। এমনকি ঢাকা মেডিকেল কলেজে ৪৫ রোগীর ওপর প্লাজমা প্রয়োগ নিয়ে যে গবেষণা, সেখানেও প্লাজমার জন্য যথেষ্ট ডোনার মেলেনি। সরকার যেহেতু কোভিড রোগীদেরকে হাসপাতালে ভর্তি করে বিনা পয়সা চিকিৎসা দিচ্ছে, আমি মনে করি ছেড়ে দেওয়ার সময়, সুস্থ হওয়ার সময় তাদের থেকে একটু নেওয়া, তারা যাতে সুস্থ হয়ে প্লাজমা দেয় বাড়ি গিয়ে 14 দিন পরে তাদের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার রাখা, তাহলে হয়তো অনেক অনুপ্রাণিত হবে প্লাজমা দিতে। প্লাজমা ডোনারদের উৎসাহী করতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সংগঠন সন্ধানী সহ বেশ কিছু স্বেচ্ছাসেবী গ্রুপ কাজ শুরু করেছে মাঠ পর্যায়ে। আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি যে একজন করোনাজয়ী মানুষের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করার জন্য আমাদের প্রায় 87 জন করোনাজয়ী মানুষকে মোটিভেশন দিতে হচ্ছে। তো আমরা তাদেরকে ফোনে মোটিভেশন দিচ্ছি, তাদেরকে ট্রান্সপোর্ট সুবিধা প্রদান করছি যাতে তারা এসে প্লাজমা দিয়ে আবার তারা বাসায় চলে যেতে পারেন। ডোনারদেরকে মোটিভেট করে রাজি করানো যে তারা প্লাজমা দিতে আগ্রহী, সেই বিষয়টাতে আমাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ কেবলমাত্র যে মানুষটা করোনা থেকে সুস্থ হয়েছেন তিনি হয়তোবা প্রাথমিকভাবেই প্লাজমা দিতে রাজি হবেন না, তিনি একটা ভীত অবস্থা থাকবেন। বা প্লাজমা থেরাপি যেহেতু বাংলাদেশে বাংলাদেশে এই শব্দটার সাথে মানুষ খুব নতুনভাবে পরিচিত হচ্ছে, যার জন্য সবার মধ্যে একটা ভীতি কাজ করছে। আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ করি, আমরা চেষ্টা করি অথেন্টিক ইনফরমেশন জোগাড় করতে এবং একজন আইডিয়াল প্লাজমা ডোনারের কিছু ক্রাইটেরিয়া আছে, সেসব ক্রাইটেরিয়ার অধীনে আমরা আমাদের প্রাইমারি ডোনার লিস্ট থেকে ফিল্টার করি এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডোনারের সংখ্যা কিন্তু অনেকাংশেই কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন সরকারি নীতিমালা করে প্লাজমা ব্যাংক এবং ডাটাবেজ করাই এর সমাধান। আমাদের যে অ্যাডভাইজারি কমিটির মাধ্যমে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, এটা যাতে এক্সপান্ডেড অ্যাক্সেস প্রোগ্রাম, যেটা আমেরিকাতে মায়ো ক্লিনিক এবং রেড ক্রসের মাধ্যমে এই ওখানে চলতেছে, আমাদের এখানেও যেন সুনির্দিষ্টভাবে দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ইনফরমেশন বা কোনো কিছু পাই নাই। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।
ক্রমেই রাজধানী ফিরছে তার স্বাভাবিক ব্যস্ত চেহারায়। করোনার এই ঝুঁকি সময়ে সেই ব্যস্ততার সঙ্গে সমান তালে বাড়ার কথা স্বাস্থ্যবিধি পালনও, কিন্তু নিয়ম মানায় দেখা যাচ্ছে ঢিলেঢালা ভাব। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। পেটের দায়ে কাজে নামা যতটা বড় যুক্তি, ঠিক ততটাই অযৌক্তিক এই আচরণ। হাঁচি, কাশি, সর্দিতে সতর্কতার আহ্বান জানিয়ে গলদঘর্ম হলেও কারো কারো কানে সে আহ্বান যেন পৌঁছয় না। পুলিশ বা গণমাধ্যমের ক্যামেরা দেখলেই কেবল সতর্কতার লুকোচুরি। নিজেকে বাঁচানো, সবাইকে বাঁচানোর আন্তরিক তাগিদটা কারো কারো কাছ থেকে মেলেই না। কাজের ফাঁকে গরমের আর মাস্ক লাগিয়ে রাখলে তো প্রচুর ঘাম হয় আর কি। ব্যাটারি টানার কাজ তো বড় রাস্তার ধারে বা সরু গলি, সব জায়গায় যেন নিয়ম ভাঙার প্রতিযোগিতা। অথচ করোনার এখনো তেমন কোনো চিকিৎসা নেই। তবুও যাই নির্দেশনা আসুক, তার বিপরীতে চলাটাই যেন এক অলেখা নিয়ম হয়েছে। বাইরের খাবারের ঝুঁকি অনেকেই জানেন, কিন্তু সেই ঝুঁকির ভয়াবহতা নিয়ে চিন্তিত নন সবাই। সেলুন সহ সেবা দেওয়ার সকল জায়গায় ঝুঁকি যতটা, আচরণের ত্রুটিও ততটাই। চুলও বড় হয়ে গেছে, কাটতে হইব, শেভ করতে হইব, কি পাগলের মতন লাগে, কি করবো, করতে হইব। কি করবো বলেন, আজকে আর আমাদের দোকান বন্ধ, আমাদের তো আর পেট চলতেছে না। স্বাস্থ্যবিধি পালন করা হবে, সামাজিক দূরত্ব বজায় রাখা হবে, এমন আশ্বাসে বাড়ানো হয়েছে গণপরিবহনের ভাড়া, কিন্তু কেউ কথা রাখেনি। আমি তো নিজেরটা করে লইছি, সেভ করে লইছি। আসলে 14 জন, এখন 6 জন, এই সামনে একজন 7 জন। অবশ্য যাত্রী কম হলে সামাজিক দূরত্বটা পালন হচ্ছে, যদিও তাতে আশা ভাঙছে গাড়ির মালিক ও চালকের। আমরা যাত্রী পাচ্ছি 12 জন 14 জন, 1,000 টাকা হয় না মালিকের, তারপরও রোডে সার্ভিস দিতে হচ্ছে। হিসেব বলছে অর্ধেক সময় পার হয়নি চলতি মহামারীর, অথচ এখনই স্বাস্থ্যবিধি পালনে এমন হেলাফেলা, সর্বত্র এমন গা ছাড়া ভাব, সামনের সময়টাকে করে তুলতে পারে আরো কঠিন, আরো ভয়ঙ্কর। তাই সবার চাওয়া, সব হারানোর আগেই যেন সুমতি হয় আমাদের। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এদিকে হাসপাতালের আশেপাশের রাস্তার বেহাল দশার জেরে দুর্ভোগের শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা করোনা রোগী ও সাধারণ মানুষ। করোনা রোগীদের জন্য নির্ধারিত রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরে সেখানকার রাস্তার বেহাল দশা সম্পর্কে জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। কোভিড-19 পরীক্ষার জন্য নির্ধারিত সেন্ট্রাল পুলিশ হাসপাতালের মূল ফটকের সামনের রাস্তার চিত্র এটি। ঢুকতে এবং বেরোনোর রাস্তা কাটা, বড় বড় গর্ত। কমলাপুর রেলওয়ে হাসপাতালের সামনের চিত্রটিও একই রকম। পুরো রাস্তা জুড়েই চলছে মেরামতের কাজ, খানাখন্দে ভরা। তার উপর একটু বৃষ্টি হলেই হাসপাতালের সামনের রাস্তায় পানি জমে। কখনো রাস্তার গর্তে অ্যাম্বুলেন্স সহ আটকে পড়ছে অন্য গাড়ির চাকাও। এমন অবস্থায় দুর্দশা চরমে উঠেছে রোগী এমনকি সাধারণ মানুষের। যদি আজকে আমি আক্রান্ত হই বা আমার কোনো রিলেটিভ আক্রান্ত হয়, তাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে ভোগান্তিটা পোহাইতে হবে, এটা তো মানে হিউজ পরিমাণ হ্যারাসমেন্ট একটা মানুষের জন্য বা একটা ফ্যামিলির জন্য। মুগদা হাসপাতাল চত্বরের এই রাস্তাটি যেমন ছোট, তেমনি মূল ফটকের সামনের রাস্তা ছাড়া বাকি রাস্তায় পাশাপাশি দুটি অ্যাম্বুলেন্সও রাখা যায় না। তার উপর দীর্ঘদিন সংস্কারবিহীন এমন ভাঙা রাস্তার মেরামত কবে হবে তা অনিশ্চিত। এইরকম ভাঙাচোরা রাস্তা তো মারাত্মক ঝুঁকির মধ্যে আরো মানসিকভাবে ফেলায়। এজন্য করোনা হাসপাতালের সামনে এইরকম ভাঙাচোরা রাস্তা আসলেই অস্বাভাবিক, স্বাভাবিক না। আমরা চাই দ্রুত এই হাসপাতালের সামনে এই রাস্তাটা সংস্কার করা। এছাড়াও চিকিৎসা সেবা না পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে অনেক রোগীর। বাধ্য হয়েই অ্যাম্বুলেন্সে রোগীকে নিয়ে স্বজনদের ছুটতে হচ্ছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। করোনা রোগী যদি নাও হয়, যদি নর্মাল কোনো কিছু নিয়ে যায়, অসুখ নিয়ে যায়, তাও তাদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে। ভাঙা চূড়া, গর্ত, পানি, আবর্জনা, এর ভিতরে তো আরো বাড়বে ছাড়া কমবে না। এই থেকে আমরা মানসিকভাবে আরো বিপর্যস্ত হয়ে পড়তেছি। করোনা রোগীদের সেবায় নির্ধারিত হাসপাতালগুলোর সামনের রাস্তায় এমন বেহাল দশা দেখে সাধারণ মানুষও প্রশ্ন তুলছে, করোনা রোগীদের সেবায় সরকারের নেয়া স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কিত পদক্ষেপগুলো কতটা সফল হবে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। জানাবো এবারে বাজেট নিয়ে। নতুন বাজেটের আকার হতে পারে 5,60,000 কোটি টাকার মতো, যার বড় অংশই ব্যয় হবে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে। নতুন অর্থ বছরের বাজেট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মফিদুল তপু।
চলতি 2019-20 অর্থ বছরের বাজেটের আকার ছিল 5,23,190 কোটি টাকা। এবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের বাজেট ইন টার্মস অফ কোয়ান্টাম, ইন টার্মস অফ কোয়ালিটি। করোনা ভাইরাস সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির কারণে এরই মধ্যে তা সংশোধন করে 20,000 কোটি টাকা কমানো হয়েছে। বাজেট ঘাটতি বেড়েছে 30,000 কোটি টাকার বেশি। আগামী বাজেটেও এডিপির আকার ধরা হচ্ছে 2,13,000 কোটি টাকার মতো। চলতি বছরে এডিপির তুলনায় মাত্র 1,000 কোটি টাকা বেশি। মানুষকে সহায়তা করার কতগুলি পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। আগামী অর্থ বছরেও চলমান উন্নয়ন প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখবে সরকার। বিশেষ করে পদ্মা সেতু এবং মেট্রো রেলের মতো ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলো প্রয়োজনীয় বরাদ্দ পাবে আগামী অর্থ বছরেও। এই সুযোগ নিয়ে কেউ যেন আবার কোনো রকমের দুর্নীতি বা কোনো অনিয়ম, কোনো অপব্যবহার যেন কেউ না করবেন। করোনা মোকাবেলায় ইতিমধ্যেই প্রধানমন্ত্রী 19টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন টাকার অঙ্কে, যার মোট পরিমাণ 1,03,117 কোটি টাকা। এসব প্যাকেজ ইতিমধ্যেই বাস্তবায়ন শুরু হয়ে যাওয়ায় আগামী বাজেটেও ধারাবাহিকতা বজায় রাখতে বড় ধরনের চাপ পড়বে ব্যয় বরাদ্দের ক্ষেত্রে। যাদের জন্য বাজেট, এত সব খরচের হিসাব মেলাতে যে অর্থমন্ত্রীর চিন্তা রাজস্ব সংগ্রহ নিয়ে। সরকারের অর্থ বিভাগের হিসাব বলছে চলতি অর্থ বছরের 3,77,810 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে 55,000 কোটি টাকার রাজস্ব আয় কম হতে পারে। সেক্ষেত্রে সহজ শর্তে বিদেশি ঋণ এবং দেশীয় ব্যাংক ও অন্যান্য অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নিয়ে বাজেটের আয় ব্যয়ের হিসাব মেলাতে হবে সরকারকে। করোনার ধাক্কায় চলতি অর্থ বছরের বাজেট ঘাটতি লক্ষ্যমাত্রার চেয়ে বাড়লেও আগামী অর্থ বছরে তা 5% মধ্যেই রাখার প্রত্যাশা অর্থমন্ত্রীর। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। বাজেট এলে প্রশ্ন, কোন পণ্যের দাম বাড়লো কমলো? ভ্যাট ট্যাক্সে কি পরিবর্তন, অথবা কালো টাকা সাদা করার সুযোগ? এবার বাজেট নিয়ে মানুষের আগ্রহ কৌতূহল কি অন্য কিছুতে? জানাচ্ছেন সাদাত হাবিবি সেতু। রেভিনিউটা আমরা দিয়ে দেন, আমরা যা চাইবেন সব দিয়ে দেব। কেউ যেন চাকরিচ্যুত না হন। কালো টাকা সাদা করার যদি নতুন সুযোগ দেওয়া হয়, তাহলে এটা আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের ব্যত্যয় ঘটবে। বাজেট এলেই বিশ্লেষকদের আওয়াজ, প্রতিরক্ষার বাজেট কমিয়ে শিক্ষায় নজর বাড়াও। গত 48 বছরে এই আওয়াজে স্বাস্থ্য কখনোই সামনে আসেনি। সেই অবজ্ঞায় বোধ হয় চক্রবৃদ্ধির হারে কঠিন হয়ে দেখা দিল করোনার এই দহনকালে। এবার প্রশ্ন একটাই, বাজেটে স্বাস্থ্য কি পেল? মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে। তার আগে একটু দেখে নেওয়া যাক স্বাস্থ্যে আওয়ামী লীগ সরকারের বরাদ্দের খতিয়ান। 2009-10 অর্থ বছরে 1 লাখ কোটি টাকার বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছিল প্রায় 7,033 কোটি টাকা। এরপর 2011 থেকে 2014 এই 4 বাজেটে 10,000 কোটি টাকার বেশি বরাদ্দ জোটেনি স্বাস্থ্য খাতে। 2014-15 অর্থ বছর মহাজোটের দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণে বরাদ্দ দেওয়া হয় 11,146 কোটি টাকা, যা মোট বাজেটের 5%-এরও কম। মোট কথা 12 বছরে বাজেটের আকার লাখ কোটি টাকা ছাড়িয়ে গেলেও স্বাস্থ্যে বরাদ্দ বেড়েছে মাত্র 3 গুণ। এ নিয়েও সমালোচনা। নির্দিষ্টকরণ বিল 2019 এই মহান সংসদে পাস করা হোক। বরাদ্দের পুরোটা কোনোবারই খরচ করতে পারে না মন্ত্রণালয়। গত 11 বাজেটের প্রতিবারই বরাদ্দ থেকে অন্তত 500 থেকে 1,500 কোটি টাকা পর্যন্ত অব্যবহৃত থেকে গেছে। আবার যা খরচ হয় তার ধরন নিয়ে প্রায়শই প্রশ্ন, বিতর্কের মুখে পড়তে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে। লাখ টাকার আইসিইউর পর্দা কিনতে দুর্নীতি, কিংবা 85,000 টাকার মেডিকেল বই কেলেঙ্কারির মাঝে শোনা যায় 15%, 30%-এর মতো দৌরাত্ম্যের গল্পগুলো। করোনাকালে এবার সাধারণ মানুষ হিসেব নিয়ে বসেছে 17 কোটির দেশে কত আইসিইউ থাকা দরকার, সাধারণ স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ পাচ্ছি কতজন মানুষ, প্রতিদিন ওয়ার্ল্ডোমিটারে বাংলাদেশের লাশের সংখ্যা তুলে নিতে বুঝি এবার স্বাস্থ্যের দেয়ালে পিঠ ঠেকল। বাজেট থেকে কি তার কোনো মুক্তির আভাস আসবে? সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, নিউজ এট 3 এর সময় হলো বাজিজ স্টিল বিরতির। ফিরে এসে আরো থাকছে। রাজধানীর বাংলা মোটরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত। ভেজাল জীবাণুনাশকে সয়লাভ বাজার, মারাত্মক ক্ষতির আশঙ্কা।
দেশে একদিনে আরো ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪২৩। করোনা থেকে মানুষকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করছি বললেন প্রধানমন্ত্রী। প্লাজমার জন্য হাহাকার, নেই কোনো ডাটাবেস। রাজধানী ফিরছে স্বাভাবিক চেহারায়, স্বাস্থ্যবিধি পালনে অনীহা। এবং নতুন বাজেটের বড় অংশ ব্যয় হবে করোনা মোকাবেলায়। প্রিমিয়ার সিমের সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ@3-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। এবারে জানাবো দেশের অন্যান্য সংবাদ। রাজধানীর বাংলা মোটরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। পুলিশ জানায় সকাল 11:30টার দিকে মগবাজার থেকে আসা একটি মোটরসাইকেলকে বাংলা মোটর মোড়ে বিহঙ্গ পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে মোটরসাইকেলের 2 আরোহী ও রাস্তা পার হওয়ার সময় এক পথচারী চাপা পড়েন। ঘটনাস্থলে মোটরসাইকেলের 1 জন আরোহী ও পথচারীর মৃত্যু হয় এতে, এবং গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘাতক বাস ও তার চালককে আটক করেছে পুলিশ। মোটরসাইকেলের 2 জন যাত্রী সহ মোটরসাইকেল চালক এবং মোটরসাইকেলের যে যাত্রী প্লাস একজন পথারোহী, একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, 3 জনের উপরে বাস উঠে যায়। বাসের ত্রুটি ছিল, কারণ ব্রেক ফেল তো নর্মালি হওয়ার কথা না। ব্রেক ফেল কেন হলো? নিশ্চয়ই বাসের ত্রুটি ছিল। এটা আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলবো। বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব বাড়ার পর থেকে স্যানিটাইজার, ব্লিচিং পাউডার, ডেটল ও স্যাভলন সহ নানা রকম জীবাণুনাশকের চাহিদা বেড়েছে। মানুষ না বুঝেই জীবাণুনাশকের শক্তি বাড়াতে ব্লিচিং পাউডারের সাথে অন্য জীবাণুনাশক মিশিয়ে যে দ্রবণ তৈরি করছেন, তাতে ফুসফুসের মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে। বিস্তারিত দেখুন জাভেদ আক্তারের প্রতিবেদনে। ব্লিচিং পাউডারের মূল উপাদান ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড। করোনাকালীন সময়ে সবচেয়ে সহজলভ্য জীবাণুনাশক হিসেবে এই দ্রব্যের ব্যবহার শুরু হয়। বাংলাদেশে করোনা রোগী বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ব্লিচিং পাউডারের চাহিদাও, কিন্তু অনেকেই নিজেদের মতো করে ব্লিচিং পাউডারের সাথে ডেটল, স্যাভলন, স্যানিটাইজার মিশিয়ে এক ধরনের বিশেষ জীবাণুনাশক বানিয়ে যত্রতত্র ব্যবহার শুরু করেন। হ্যান্ড স্যানিটাইজারের সঙ্গে ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারের সাথে ভিনেগার, ব্লিচিং পাউডারের সাথে হাইড্রোজেন পারক্সাইড, বাসার স্যাভলন অথবা হারপিক মেশাচ্ছে। বুয়েটের রসায়ন বিভাগের এই বিভাগীয় প্রধান জানান, মার্চের শেষের দিকেই বাজারে হ্যান্ড স্যানিটাইজারের মূল উপাদান আইসোপ্রোপাইলের ঘাটতি দেখা দেয়। এবং ফলশ্রুতিতে পুরান ঢাকার যে বিভিন্ন বিজনেস সেন্টারগুলো, সেগুলোতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি হতে থাকে রেক্টিফাইড স্পিরিট দিয়ে, এবং এই রেক্টিফাইড স্পিরিট প্রথমত ক্ষতিকর, দ্বিতীয়ত এই ধরনের জিনিস হ্যান্ড স্যানিটাইজারে ব্যবহার করার কথা না। ব্লিচিং পাউডারের সঙ্গে বিভিন্ন জীবাণুনাশকের দ্রবণ ঘটানোর ফলে কি ধরনের ক্ষতি হচ্ছে তা তুলে ধরেন অধ্যাপক সাকত এইচ ফিরোজ। হ্যান্ড স্যানিটাইজারের সঙ্গে ব্লিচিং পাউডারের ব্লেন্ড করছে শক্তি বাড়ানোর জন্য, কিন্তু সমস্যাটা হলো যে 2টা রাসায়নিক পদার্থ, তাদের মধ্যে রিয়াকশন হবে এবং ক্ষতিকার ক্লোরোফর্ম গ্যাস তৈরি হতে পারে, যেটা হলো আবার ক্ষেত্রনাশক। ব্লিচিং পাউডারের সাথে কেউ অ্যামোনিয়া গ্যাস মেশাচ্ছে, অ্যামোনিয়া গ্যাস নিজেই ক্ষতিকর, প্লাস হলো অ্যামোনিয়ার সঙ্গে ব্লিচিং পাউডারের দ্রবণে আরও ক্ষতিকর গ্যাস তৈরি করবে, যেটা কমপ্লিটলি শ্বাসযন্ত্রকে বিকল করে দিতে পারে। আরেক ধরনের হাইড্রোজেন পারক্সাইড তার সাথে সাথে ব্লিচিং পাউডার মেশাচ্ছে, এটা বিস্ফোরণ রিয়াকশন পর্যন্ত তৈরি করতে পারে। ব্লিচিং পাউডার দ্রবণকে আমরা ক্লোরিন দ্রবণ বলি, অথবা সোডিয়াম হাইপোক্লোরাইডের দ্রবণ তৈরি করি, যে দ্রবণ মিক্স করার পর সঙ্গে সঙ্গে 30 মিনিট অ্যাটলিস্ট আনটাচ দূরে রাখতে হবে, যেন কোনোভাবে চোখ, হাত, নাক, চাকুর মুখে সংস্পর্শে না আসে। কীভাবে ব্লিচিং তৈরি করতে হবে, কীভাবে ব্লিচিং দ্রবণ ব্যবহার করতে হবে, তার সুনির্দিষ্ট নীতিমালা বা সতর্কতামূলক প্রচারণা থাকা উচিত বলে আমি মনে করি। এদিকে পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় গিয়ে দেখা গেল রাস্তার দুপাশে দেদারসে বিক্রি হচ্ছে নানা ধরনের জীবাণুনাশক দ্রব্য। ভালো করে না দেখেই স্যাভলনের জায়গায় মানুষ স্যালভো বা স্যালভন কিনছেন। হ্যান্ড স্যানিটাইজার বা হেক্সিসলের নামে বিভিন্ন বোতল ভর্তি যেসব পণ্যের কেনাবেচা চলছে, তার মান যাচাইয়েরও নেই কোনো সুযোগ। হ্যান্ড স্যানিটাইজার তৈরির যে মূল উপাদান আইসোপ্রোপানল, এইটার করোনার আগেই দাম ছিল পার লিটার 800 থেকে 900 টাকা। অ্যাডভার্টাইজমেন্ট দেখছি 5 লিটারের দাম হলো 1200 থেকে 1300 টাকা। এটা অবশ্যই অন্য কিছু, হয়তোবা খুব ডাইলুট সলিউশন, হয়তোবা অন্য কোনো রাসায়নিক উপাদান, যেটা আসলেই ব্যবহার করা উচিত না বলে আমি মনে করি। পরিত্যক্ত নোংরা একটি কাঠের বাক্সে দেখা গেল ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজার। ডাস্টবিনের পাশেই বিক্রি চলছে নানা ধরনের সুরক্ষা সরঞ্জামও, অথচ এগুলো দেখার জন্য কেউ নেই।
জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের অনুপ্রেরণা যোগাতে গার্ডিয়ান লাইফ সকল স্বাস্থ্যকর্মীদের উৎসর্গ করে নির্মাণ করেছে একটি মিউজিক ভিডিও। কোভিড-19-এর চরম দুঃসময়ে নিজের জীবন বাজি রেখে পরম যত্নে দেশটাকে আগলে রাখছেন নানা পেশার মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা নিয়মিতভাবে সেবা দিয়ে যাচ্ছেন এবং জীবন বাঁচিয়ে চলছেন। সময়ের শ্রেষ্ঠ যোদ্ধা তারাই, আর তাদের এই যুদ্ধকে সফল করতে সকলকে মেনে চলতে হবে স্বাস্থ্য নীতিমালা এবং কঠোর সামাজিক দূরত্ব। মিউজিক ভিডিও গানটিতে কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার, পিন্টু ঘোষ, সুকন্যা মজুমদার ঘোষ এবং রোকনিমন। কক্সবাজারের চকরিয়ায় যুবলীগ নেতার নেতৃত্বে এক বৃদ্ধকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা চলছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, মঙ্গলবার মধ্যরাতে চকরিয়ার ঢেমুশিয়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ বেলাল, কায়সার ও ফারুক নামে ওই ৩ জনকে আটক করা হয়। গত ২৪ মে ঢেমুশিয়া ইউনিয়নের ৬কুড়ি টিক্কাপাড়ায় ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আনসুর আলমের নেতৃত্বে তার কর্মীরা ৭২ বছর বয়সী নুরুল আলমকে বিবস্ত্র ও মারধর করে। পরে নুরুল আলমের ছেলে আশরাফ হোসেন চকরিয়া থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। তিনি জানান, তার বাবা আনসুর আলমের কাছে চিংড়ি প্রকল্প বর্গা দিয়েছিলেন। টাকা পরিশোধ না করায় বর্গার মেয়াদ বাড়াতে না চাইলে তারা এই নির্যাতন চালায়। করোনা মোকাবেলায় প্রশিক্ষণ দিতে চীনের ১০ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল আগামী সোমবার ঢাকা আসছে। ২ সপ্তাহের সফরে চীনা বিশেষজ্ঞরা বাংলাদেশে কোভিড হাসপাতাল ব্যবস্থাপনা ও কোয়ারেন্টাইন ব্যবস্থা নিয়ে প্রশিক্ষণ দেবেন। একই সাথে করোনা পরীক্ষার পদ্ধতিগত উন্নয়ন এবং মহামারী ঠেকাতে সরকারকে দিক নির্দেশনাও দেবেন। চীনের হাইনান প্রদেশের হেলথ কমিশনের উদ্যোগে ঢাকা আসছেন এই ১০ বিশেষজ্ঞ। পদ্মা যমুনা নদীতে পানি বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট ও আরিচা নৌবন্দর এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। পাটুরিয়ার ৩টি ঘাটের পল্টন এলাকায় এখনই ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়া হলে নৌরুটটির বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ছবিতে দেখব ডেস্ক রিপোর্ট। একদিকে নদীর পানি বেড়ে যাওয়া, আরেকদিকে বৃষ্টি। আরিচার নেহালপুর থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন। যমুনা নদীর তীরের ব্যবসা প্রতিষ্ঠান সহ বেশ কিছু স্থাপনা এরই মধ্যে বিলীন। ভাঙনের হুমকিতে রয়েছে অন্তত 10টি সরকারি প্রতিষ্ঠান এবং বাড়িঘর। ভাঙনের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমাদের ঘাট বন্ধ থাকলে আমরা বেকার থাকি। ফেরিঘাট তো ভাঙতে আছে, এতে ভাঙে গেলে তো দুর্গতি হবে। নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা, তাতে খুব একটা স্বস্তি মিলছে না। গেছে বছর থেকে এই পর্যন্ত আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বালির বস্তা দিয়ে, বাঁশ দিয়ে, খুঁটি দিয়ে আমরা সেটা মোটামুটি একটা রক্ষা করার চেষ্টা করতেছি। এইটা যদি সরকার ব্যবস্থা না করে শিবলালকে রক্ষা করা খুব কষ্ট হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন ৬০ লাখ টাকার জিও ব্যাগ ফেলার অনুমোদন হয়েছে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থাও নেওয়া হবে। নিহালপুর রাস্তা রক্ষার্থে আমরা একটি প্যাকেজে কাজ শুরু করেছি। প্রয়োজনের তাগিদে আমরা ধাপে ধাপে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশাসনিক অনুমোদন পাওয়া সাপেক্ষে কাজের পরিধি আরও বৃদ্ধি করব। পাটুরিয়ার ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাট এবং আশপাশের এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্ষা পার হলে পরে আমরা আশা করছি এর মধ্যে প্রকল্প অনুমোদন করে আমরা এগুলোকে পার্মানেন্ট ওয়ার্ক করব এবং সেখানে এই দুটা ঘাট আমাদের ওই ডিজাইনের মধ্যে এই ঘাটগুলোও থাকবে। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জানাবো এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
হংকং নিয়ে চীনের নতুন নিরাপত্তা আইনের প্রতি সমর্থন জানিয়েছে এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বিবৃতিতে ব্যাংক দুটি বলেছে, হংকংয়ের দীর্ঘদিনের অস্থিরতা প্রশমনে চীনের নিরাপত্তা আইনটি ভূমিকা রাখবে। বুধবার নিরাপত্তা আইনের সমর্থনে দেয়া এক চিঠিতে স্বাক্ষর করেছেন এইচএসবিসি ব্যাংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান পিটার ওং। পরে এক বিবৃতিতে তিনি বলেন, এই আইনের ফলে হংকংয়ে ব্যবসার পরিবেশ ফিরে আসবে। কোনো দেশের রাজনৈতিক বিষয় নিয়ে ব্যাংকের পক্ষ থেকে দেয়া এমন বিবৃতি বিরল। তবে চীনের নতুন নিরাপত্তা আইনের কঠোর বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। করোনার কারণে বিপাকে পড়েছেন কুষ্টিয়ার কুমারখালীর দুগ্ধ খামারিরা। এই পরিস্থিতিতে রপ্তানির পাশাপাশি স্থানীয় বাজারে বিক্রি বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন এই ব্যবসায় নিয়োজিত কয়েক হাজার মানুষ। দুধ থেকে অনেকে ছানা তৈরি করে সংরক্ষণ করছেন, অনেকে আবার বিক্রি করতে না পেরে দুধ ফেলে দিচ্ছেন। খামারিরা অর্থের অভাবে ঠিকমতো খাবার দিতে না পারায় অসুস্থ হয়ে পড়ছে গবাদি পশু। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন এই অঞ্চলের খামারিরা। সময় হলো আরো একবার বাইজিস স্টিল বিরতি নেবার, ফিরে এসে আরো থাকছে। ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিভক্তি সৃষ্টি করছেন, অভিযোগ সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। আরও একবার আমন্ত্রণ নিউজ এট 3-এ। এবারে জানাবো দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণের মধ্যে বিভক্তি তৈরি করার চেষ্টা করছেন এবং নিজের ক্ষমতার অপব্যবহার করছেন বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাট্টিস। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ট্রাম্প পরিপক্ক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে। তিনি মার্কিন জনগণকে বিভক্ত করার চেষ্টা করছে। কৃষ্ণাঙ্গ যুবক হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ সামাল দেওয়ার বিষয়ে ট্রাম্পের চেষ্টায় ক্ষুব্ধ ও হতাশ হয়েছে বলেও জানিয়েছেন জেমস ম্যাট্টিস। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে ট্রাম্প সিদ্ধান্ত নেওয়ার পর 2018 সালেই চাকরি ছেড়ে দেন জেমস ম্যাট্টিস। তারপর থেকেই তিনি প্রায় নীরবই ছিলেন। তবে জেমস ম্যাট্টিস হঠাৎ করে সরব হতেই তাকে নিয়ে একের পর এক টুইট করেন ডোনাল্ড ট্রাম্প। এবং সেই সাথে এক টুইটে তিনি বলেন যে জেমস ম্যাট্টিসকে বিশ্বের সবচেয়ে দামি জেনারেল হিসেবে কটাক্ষ করেও তিনি লিখেছেন যে তার নেতৃত্বের ধরন আমার পছন্দ নয়, আর তাকেও না। আমার সঙ্গে অনেকেই একমত হবেন এবং ভালো লাগছে যে তিনি বিদায় নিয়েছেন। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় জড়িত 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। গত 25 মে মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে রাস্তার সঙ্গে চেপে ধরে রাখে শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তা। অচেতন হয়ে পড়া ফ্লয়েডকে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে এই ঘটনা সামনে চলে আসে। যুক্তরাষ্ট্র জুড়ে তুমুল বিক্ষোভ শুরু হয়। ঘটনার পরদিনই জড়িত 4 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়। এদের মধ্যে ফ্লয়েডের ঘাড়ে হাঁটু তুলে দেওয়া 44 বছর বয়সী ডেরেক শভিনও আছেন। শভিনকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ফ্লয়েডকে হত্যার অভিযোগ আনা হয়। এ সময় অপর 3 পুলিশ কর্মকর্তা টমাস লেইন, জেনারেল আলেকজান্ডার কুয়ং ও টুথাও এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়, কিন্তু প্রতিবাদকারীরা এতে সন্তুষ্ট হয়নি। 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেই অভিযোগ আনার দাবি তুলে বিক্ষোভ চালিয়ে আসছিল তারা। তদন্ত শেষে বুধবার ওই 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেই অপরাধের অভিযোগ এনেছেন সরকারি কৌঁসুলিরা। শভিন ছাড়া বাকি 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিরস্ত্র ফ্লয়েডকে হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। জানাবো এবারে খেলার খবর।
আর্জেন্টিনার শীর্ষ লিগের ক্লাব হিমনাসিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন কোচ ডিয়েগো ম্যারাডোনা। নতুন চুক্তি অনুযায়ী 2020-21 মৌসুম পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যারাডোনার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব হিমনাসিয়ার। গত বছর সেপ্টেম্বরে হিমনাসিয়ার কোচের দায়িত্ব নেন ম্যারাডোনা। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী 22 আগস্ট। যদিও এই মৌসুমে ভালো অবস্থানে নেই হিমনাসিয়া, তবুও আরও 1 বছর তার উপর ভরসা রাখছে ক্লাবটি। করোনা ভাইরাসের কারণে আর্জেন্টিনার শীর্ষ লিগ বাতিল হওয়ার আগে রেলিগেশন অঞ্চলের একটু ওপরে ছিল ম্যারাডোনা ক্লাব হিমনাসিয়া। এদিকে অনুশীলনের সময় চোট পেয়েছেন লিওনেল মেসি। লা লিগায় বার্সেলোনার প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। আগামী 11 জুন ফিরছে লা লিগা। বর্তমান চ্যাম্পিয়ন ও লিগের শীর্ষে থাকা বার্সেলোনার খেলা হবে 13 জুন মার্কার বিরুদ্ধে। তবে অনুশীলনে চোট পাওয়ায় সেই ম্যাচে নাও থাকতে পারেন লিওনেল মেসি। টিভি3-র প্রতিবেদন অনুযায়ী গত মঙ্গলবার অনুশীলনের সময় ডান পায়ে ব্যথা পান মেসি। টিভি3-র মতে এমআরআইয়ে তার পায়ে হালকা চির ধরা পড়েছে। এমন চোট সারতে সাধারণত 10 দিন সময় লাগে, তাই প্রথম ম্যাচে মেসির না খেলার সম্ভাবনাটাই বেশি। বুধবার দলের সঙ্গে অনুশীলনও করেননি মেসি। এই ব্যাপারে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, পায়ের পেছনের মাংসপেশিতে যেন টান না লাগে সেই জন্য বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ককে। যদি সংবাদ মাধ্যমের ধারণা মেসির চোট গুরুতর, কিন্তু দলের অন্য সদস্যরা যাতে দুশ্চিন্তা না করে তাই তথ্য গোপন করেছে ক্লাবটি। খেলার খবর জানিয়ে শেষ করব নিউজ এট 3, তবে তার আগে প্রিমিয়ার সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে একদিনে আরও 35 জনের মৃত্যু, নতুন শনাক্ত 2423। করোনা থেকে মানুষকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করছি বললেন প্রধানমন্ত্রী। প্লাজমার জন্য হাহাকার, নেই কোনো ডাটাবেস। রাজধানী ফিরছে স্বাভাবিক চেহারায়, স্বাস্থ্যবিধি পালনে অনীহা। নতুন বাজেটের বড় অংশ ব্যয় হবে করোনা মোকাবেলায়। রাজধানীর বাংলা মোটরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত। ভেজাল জীবাণুনাশকে 6 লাখ বাজার, মারাত্মক ক্ষতির আশঙ্কা। ট্রাম্প যুক্তরাষ্ট্রে বিভক্তি সৃষ্টি করছেন, অভিযোগ সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। দর্শক, এই ছিল নিউজ এট 3। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN এর ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARK স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে।